আচ্ছা, আপনাদের মনে কি কোয়েশ্চেন জাগে না যে মানুষ লিসনিং এ কিভাবে এত ভালো স্কোর করে, যেমন ব্যান্ড 8, ব্যান্ড 9? মানে এটার রোড ম্যাপটা কি? লিসনিংটা কিভাবে আসলে প্র্যাকটিস করে? যে শুধু আমি একটা টেস্ট দিলাম, দিয়ে উত্তরটা মিলালাম, আলাম, এটাই কি লিসনিং এর শেষ? এভাবেই কি মানুষ লিসনিং প্র্যাকটিস করে? আসলে না। আজকের এই পুরো ভিডিওতে আমি আপনাদেরকে লিসনিং এর স্ট্র্যাটেজি, লিসনিং কিভাবে প্র্যাকটিস করতে হয়, আপনি কিভাবে লিসনিং প্র্যাকটিস করলে মূলত এটা আপনার কাজে আসবে। শুধু পরীক্ষা দিলেই, উত্তর বের করে মিলালেই আপনার স্কোর বাড়বে না। এটার একটা স্ট্র্যাটেজি আছে। শুধু গরুর মতো খাটলে আপনার এখানে মানে কখনোই আসবে না আপনার এখানে একটা ভালো স্কোর। তাই চলুন দেরি না করে পুরো রোড ম্যাপটা বা পুরো স্ট্র্যাটেজিটা, লিসনিং কিভাবে করে, আপনি কিভাবে করলে আপনার স্কোর বাড়বে, তা নিয়ে আপনাদেরকে এই পুরো ভিডিওতে আমি একটা গাইডলাইন দিব। চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমত আপনারা যেটা করবেন, মানে স্টেপ 1, আপনাদের ক্যামব্রিজের বই লাগবে লিসনিং প্র্যাকটিস করার জন্য। আপনারা ডিসপ্লেতে যে বইগুলো দেখতে পাচ্ছেন, এটা হলো ক্যামব্রিজের বই। ক্যামব্রিজের বই 10 থেকে এখন বর্তমানে 19 পর্যন্ত বাজারে আছে। তার সবকিছু কালেক্ট করে নেবেন। নিয়ে লেটেস্ট একটা বই থেকে আপনারা টেস্ট দেওয়া শুরু করবেন। অ্যাটলিস্ট আপনি 3টা লিসনিং টেস্ট দিবেন। আপনাদেরকে দেখাচ্ছি, যেমন টেস্ট 1, টেস্ট 2, টেস্ট 3, এরকম 3টা, শুধুমাত্র 3টা লিসনিং টেস্ট নিজে নিজে কোনো কিছু ফলো না করে, প্রথমেই বিসমিল্লাহ করে এই 3টা টেস্ট দিয়ে একটা খাতার মধ্যে আপনার উত্তরটাকে এভাবে সাজাবেন। আমি ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি। এভাবে 3টা, এভাবে 3টা পরীক্ষা দিয়ে এভাবে আপনার উত্তরগুলো একটা খাতার মধ্যে লিখবেন। এটা হলো আপনার স্টেপ 1। আচ্ছা, স্টেপ 2 শুরু করার আগে আপনাদেরকে লিসনিং সম্বন্ধে বেসিক একটা আইডিয়া দিই, যেটা আপনাদের হেল্প করবে এই ভিডিওটা আরও সুন্দরভাবে বুঝতে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে, আমরা আপনাদের মতোই এই আপনাদেরকে যে বললাম 3টা টেস্ট দিয়ে এভাবে লিখে রাখবেন খাতায়। তো আমরা একটা টেস্টের আনসার আপনাদের মতো করে লিখে এখানে পিকচার তুলে রেখেছি। তো আমরা এখন চলুন লিসনিংয়ের বেসিক সম্বন্ধে জানি। তো লিসনিংয়ে সেকশন থাকে 4টা: সেকশন 1, সেকশন 2, সেকশন 3, সেকশন 4। প্রত্যেকটা সেকশনে আপনার 10টা করে কোয়েশ্চেন থাকে। যেমন এই দেখেন, সেকশন 1-এ 10টা, সেকশন 2-তে 10টা, সেকশন 3-তে 10টা, সেকশন 4-এ 10টা। এভাবে টোটাল আপনার 40টা কোয়েশ্চেন লিসনিংয়ে থাকে। তাহলে লিসনিংয়ে কয়টা কোয়েশ্চেন থাকে? শুধু 40টা কোয়েশ্চেন লিসনিংয়ে থাকে। তো লিসনিংয়ে যখন আপনি অডিওটা শুরু হয় আপনার সেকশন 1 থেকে, তারপর সেকশন 2, তারপর সেকশন 3, তারপর সেকশন 4, এভাবে আস্তে আস্তে অডিও সেকশন 1 থেকে শুরু হয়ে সেকশন 4-এ গিয়ে শেষ হয়। তো অডিও যখন আপনার সেকশন 1-এ থাকে তখন অডিওটা আপনার খুবই ইজি থাকে। আপনি অডিওটা শুনে শুনে সুন্দরভাবে আনসার করতে পারবেন। বাট যত ওই অডিও আস্তে 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 সেকশন 4-এ যায়, তখন অডিওটা কমপ্লিকেটেড হওয়া শুরু হয়। কমপ্লিকেটেড মানে বলতে কঠিন হওয়া শুরু হয় আর কি, আপনার বুঝতে একটু ডিফিকাল্ট হবে। মানে সেকশন 1-এ যতটা ইজি হয় অডিও, সেকশন 4-এ কিন্তু ততটা ইজি হয় না, তার চেয়ে বেশি ডিফিকাল্ট হয়ে যায়। আশা করি বুঝতে পেরেছেন। এখন আসুন সেকশন 1-এ আমরা কী ধরনের অডিও শুনি তা সম্বন্ধে জানি। সেকশন 1-এ আমরা যে অডিওটা শুনি, অডিওটা 2 জন মানুষ থাকে, তাদের মধ্যে একটা কনভারসেশন হয়। যেমন টপিকটা হতে পারে, যেমন হোটেল বুকিং দিতে আসছে একটা মানুষ, 2 জন মানুষ একজন আরেকজনের সাথে কথা হইতেছে। এই ধরনের অডিও আপনি সেকশন 1-এ শুনে থাকবেন। সেকশন 2-তে আপনি যে অডিওটা শুনবেন সেটা হবে আপনার শুধু একজনই অডিওটা, মানে একজন বক্তার বক্তব্য শুনবেন। টপিকটা হতে পারে ধরেন সিটি ইনফো বা পার্ক ইনফরমেশন জানতে চাইতেছে, এই ধরনের জিনিসপত্র। তো সেকশন 3-তে আপনি যে অডিওটা শুনবেন, অ্যান্ড আপনাদেরকে বলে রাখি এটা বলার আগে, সেকশন 3 এবং 4 এই 2টা পার্ট হলো একাডেমিক পার্ট। তো দেখেন সেকশন 3-তে আপনি যে অডিওটা শুনবেন, ওই অডিওটার মধ্যে 2 থেকে 4 জনের কনভারসেশন থাকবে। টপিকটা হবে একাডেমিক আলোচনা, যেমন প্রজেক্ট, অ্যাসাইনমেন্ট, এই ধরনের জিনিসপত্র। সেকশন 4-এ আপনি যে অডিওটা শুনবেন, আমি বললাম না সেকশন 3 এবং 4 আপনার একাডেমিক। সেকশন 4-এ এটা একটা আপনি একাডেমিক লেকচার শুনবেন, বিশ্ববিদ্যালয়ে একটা লেকচার এই অডিওতে শুনবেন। আশা করি বুঝতে পেরেছেন সেকশন 1-এ কী ধরনের অডিও হয়, সেকশন 2-তে কীভাবে অডিও হয়, সেকশন 3-তে কীভাবে অডিও, সেকশন 4-এ কীভাবে অডিও হয়। চলুন আমাদের স্টেপ 2টা শুরু করা যাক। স্টেপ 2-তে আপনি যেটা করবেন, এখন আপনি আইডেন্টিফাই করবেন আপনার কয়েকটা কোয়েশ্চেন কারেক্ট হয়েছে আর কয়েকটা হয়নি। আচ্ছা দেখেন আমি কিভাবে আমার আনসার শিটটা সাজিয়েছি। এই দেখেন প্রথমে এইগুলাতে সেকশন 1, সেকশন 2, সেকশন 3 এভাবে লিখেছি। লেখার পরে কি টাইপের কোয়েশ্চেন এগুলা, এটা নোট কমপ্লিশন, এটা ম্যাচিং ইনফরমেশন, এটা মাল্টিপল চয়েস, লেভেল, ম্যাপ, এটা সেন্টেন্স কমপ্লিশন, এভাবে প্রত্যেকটা কোয়েশ্চেন কি টাইপের তা আইডেন্টিফাই করেছি।
করার পরে আমি এখন আমার উত্তর কয়টা হয়েছে তা মানে কয়টা আমি রং করলাম এবং কয়টা কারেক্ট করলাম তা সুন্দরভাবে দাগাবো। মানে স্টেপ 2 তে আপনারা ফাইন্ড আউট করবেন আপনাদের কয়টা কোয়েশ্চেন রং হয়েছে। এই ধরেন এভাবে ফাইন্ড আউট করলাম আমার এগুলা হয়েছে, এটা রং, এটা রং, এটা রং, এটা রং, এটা রং, এটা রং। এটা ছিল স্টেপ 2। এখন চলুন আমরা কথা বলি স্টেপ 3 নিয়ে। আচ্ছা, স্টেপ 3 তে আপনাদের সাথে আমরা যে কাজটা করব সেটা হলো আপনাদের আনসার শিটটা অ্যানালাইসিস করব। তো এখানে আপনারা লেখা দেখে ঘাবড়াবেন না। কেস 1টা কি? কেস 1টা হলো এভাবে আমি আপনাদেরকে টোটাল 6টা কেস নিয়ে আলোচনা করব। আমার অ্যানালাইসিস অনুযায়ী এই 6টা কেসের মধ্যে যেকোনো একটা কেসে আপনি আছেন। তো কেসটার ঘটনা বলবো এবং এর সমাধানটা আপনাদেরকে বলে দিব। তা ধৈর্য সহকারে দেখেন কোন কেসটাতে আপনি পড়েন এবং আমাদেরকে কমেন্টে জানাবেন। আচ্ছা ধরেন এটা একটা আনসার শিট, আপনাদের মতো আমিও বা একটা স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে, দেওয়ার পরে এটা তার আনসার এসেছে এতটুকু। তো এটা নিয়ে এটা অ্যানালাইসিস করে আমি কি বুঝলাম, আমি যখন অ্যানালাইসিস করলাম তখন দেখলাম যে ওর সেকশন 1টায় সব কিছু কারেক্ট হয়েছে, সেকশন 3 কারেক্ট হয়েছে, সেকশন 4 কারেক্ট হয়েছে, কিন্তু সেকশন 2তে সে কিছু ভুল করেছে। যেমন 11 থেকে 14 পর্যন্ত তার ভুল হয়েছে, 15 থেকে 20 পর্যন্ত এখানে কয়েকটার মধ্যে তার ভুল হয়েছে। তো এই কেসটাতে আমি যতটুকু বুঝলাম স্টুডেন্টটা ওর ইংলিশ আন্ডারস্ট্যান্ডিংটা ভালো, সে ইংলিশ বুঝতে পারে, কারণ বুঝতে পারার কারণেই তার এখানে মোস্ট অফ দ্য আপনার কোয়েশ্চেনগুলার সে আনসার কারেক্ট করতে পেরেছে। কিন্তু ও এখানে কি বোঝা গেল এই কেসটার ক্ষেত্রে, যেটা বুঝতে পারলাম যে ওই স্টুডেন্টটা এই স্পেসিফিক কোয়েশ্চেন টাইপগুলাতে সে আটকে যাচ্ছে। যেমন মাল্টিপল চয়েস কোয়েশ্চেনে সে ভুল করেছে, লেভেল ম্যাপে সে ভুল করেছে। সে যদি আন্ডারস্ট্যান্ডিং ভালোই না হতো তাহলে এখানেও সে এই সেকশনগুলোতেও সে ভুল করতো। সে যাতে এই স্পেসিফিক কোয়েশ্চেন টাইপগুলোতে ভুল করেছে, তাহলে কেস 1টাতে সে শুধু মানে ওই স্টুডেন্টটা যার আনসার শিট আমরা অ্যানালাইসিস করতেছি সে শুধু যদি মাল্টিপল চয়েস কোয়েশ্চেন কিভাবে আনসার করা লাগে, কিভাবে এটার টিপস অ্যান্ড ট্রিক্স আছে, কিভাবে এটা স্ট্র্যাটেজি আছে, ওগুলো যদি শিখে ফেলে তাহলে সে এই কেসটা রিকভারি করতে পারবে। আপনার ক্ষেত্রে হয়তো বা মাল্টিপল চয়েস না হয়ে হতে পারে নট কমপ্লিশন বা সেন্টেন্স কমপ্লিশন, সব জায়গায় ঠিক করতেছেন বা স্পেসিফিক কোনো একটা কোয়েশ্চেন টাইপে আপনি আটকে যাচ্ছেন। এরকম হলে আপনি শুধু কোয়েশ্চেন টাইপটা নিয়ে অ্যানালাইসিস করবেন। এই কোয়েশ্চেন টাইপটা কিভাবে আনসার করা লাগে, কি স্ট্র্যাটেজি আছে, কিভাবে আপনি এই কোয়েশ্চেন টাইপগুলো আনসার করতে পারবেন, সব কিছু শিখে শুধু স্পেসিফিক কোয়েশ্চেন টাইপগুলাতে প্র্যাকটিস করলে আপনি ওভারঅল একটা ভালো একটা স্কোর করে এখানে যেমন ভুল হয়েছে তখন আর এই ভুলগুলো আর হবে না, আপনি এই ভুলগুলো রিকভারি করতে পারবেন। আশা করি কেস 1 আপনাদেরকে বুঝাতে পেরেছি। আচ্ছা, এখন দেখি কেস 2। কেস 2তে দেখি কি হয়। কেস 2তে ধরলাম আমার এটা একটা আনসার শিট, আনসার শিটের মধ্যে আমার এগুলো সব কিছু কারেক্ট হয়েছে, কিন্তু দেখলাম যে সেকশন 1-এ আমি কয়েকটা স্পেলিং মিস্টেক করেছি, সেকশন 4-এ আমি কয়েকটা বানান ভুল করেছি, এগুলো আমার একটাও বানান হয় নাই। তখন আমি কি করব? তো এই ক্ষেত্রে কি করব? এই ক্ষেত্রে কি এই স্পেসিফিক কোয়েশ্চেন টাইপ নিয়ে কাজ করব? না। আপনার যদি দেখেন যে আপনি 3টা টেস্ট দেওয়ার পরে আপনার স্পেলিং মিস্টেক করতেছেন, যেমন অ্যানিমেলস বানান আপনার ভুল হয়েছে, মুভি বানান আপনার ভুল হয়েছে, তখন অ্যানালাইসিসটা করার পরে, যেমন এই ধরনের এই একটা স্টুডেন্টের অ্যানালাইসিস আমি করলাম, করার পর আমি যেটা বুঝতে পারলাম স্টুডেন্টের তার শুধুমাত্র সে যদি লিসনিংয়ে বানান নিয়ে কাজ করতে পারে, ভোকাবুলারি প্লাস সেন্টেন্স, সরি, সে যে ওয়ার্ডটা লিখতেছে এই ওয়ার্ডটা ঠিক আছে নাকি, মানে স্পেলিংটা যদি নিয়ে কাজ করে তাহলে তার এখানে 40টার মধ্যে 40টা সে কারেক্ট করে ব্যান্ড 9 করতে পারবে। আশা করি কেস 2টা বুঝতে পেরেছেন এবং কিভাবে সলভ করবেন কেস 2 এটাও আপনাদেরকে বলে দিয়েছি। আচ্ছা, এখন কথা বলবো কেস 3 নিয়ে। ধরেন আপনি অ্যানালাইসিস করার পরে আপনি এভাবে আপনার সামনে একটা অ্যানালাইসিস আসলো। ধরেন দেখলেন সেকশন 1 হয়েছে, সেকশন 2 আপনি কারেক্ট করতে পারছেন, সেকশন 4 আপনি কারেক্ট করতে পারছেন, কিন্তু সেকশন 3তে আপনার ভুল হইতেছে। ধরেন এখানের এটা ভুল, এটা ভুল, এটা ভুল, এটা ভুল, এটা ভুল, এটা ভুল, বাকি সবগুলো কারেক্ট, বাট এখানে এই কয়েকটা ভুল। তো এটা থেকে আপনি তখন কি বুঝবেন? তখন আপনি যেটা বুঝবেন যে আপনার সেকশন 3 জিনিসটা কি। প্রথমে আমি ভিতরে ঢুকে দেখবো যে আসলে জিনিসটা আমার কোথায়, আপনার মূল কাহিনী হলো আপনি বের করবেন আপনার প্রবলেম কোথায়। ধরেন আমি এখন
ধরেন না মানে এই প্রবলেমটা আমার যাতে বারবার এই জায়গায় প্রবলেম হইতেছে, তো আমি দেখি সেকশন 3টা কি। তো সেকশন 3টা হলো 2 থেকে 4 জনের এর ডায়ালগ সেকশন 3তে হবে। মানে সেকশন 3তে 2 থেকে 4 জনের কনভারসেশন হবে। এটা একাডেমিক আলোচনা হইতে পারে, প্রজেক্ট বা অ্যাসাইনমেন্ট। তার মানে সেকশন 3তে যাতে আমি ভুল করতেছি, আমি এই জিনিসটা কনভারসেশনটা বুঝি না। মানে 2 থেকে 4 জনে একসাথে কথা বলার যে কনভারসেশন, এই জিনিসটা আমার মাথায় আসে না দেখে, বা এই জিনিসটার সাথে আমি পরিচিত নয় বলে আমি এই জায়গাটাতে বেশি ভুল করতেছি। তখন আমি কি করব? আমি পডকাস্ট শুনতে পারি, আমি মুভি দেখতে পারি, বা 2 থেকে 3 জন কনভারসেশন করে এই ধরনের ইংলিশ কোনো কিছু শুনতে পারি, যেটার মাধ্যমে আপনি এই প্রবলেমটার মানে কেস 3 এই টাইপের প্রবলেমের সলিউশন করতে পারবেন। আচ্ছা, কেস 4টা দেখি। কেস 4 এর ক্ষেত্রে ধরেন এটা কাইন্ড অফ কেস 3 এর মতো। ধরেন আপনি সবকিছু কারেক্ট করলেন, বাট সেকশন 4 এ আপনি বারবার ভুল করতেছেন। সেকশন 4 এ এটা ভুল, এটা ভুল, এটা ভুল, এটা ভুল, এটা ভুল, এটাও ভুল। এভাবে আপনি প্রত্যেকটাতে দেখলাম যে 3টা টেস্টেই আপনাদেরকে যে অ্যানালাইসিসটা করাইতেছি টোটাল 3টা টেস্ট দিয়ে, 3টা টেস্টের মধ্যে আপনি এই জায়গায় ভুল করতেছেন। তখন আপনি কি করবেন? আপনার কেস যদি এমন হয়, তখন আপনি কি করবেন? ওই যে শিখাইলাম যে ডিপলি দেখবেন যে সেকশন 4 জিনিসটা কি। তো সেকশন 4 এ কি ধরনের অডিও আসে বা সেকশন 4 এ কি হয় আমি দেখি। সেকশন 4 এ যে ধরনের অডিও আসে, অডিওতে যেটা শোনানো হয়, ওই টপিকগুলা হয় বা অডিওতে যা শুনি এটা হয় একাডেমিক লেকচার, বিশ্ববিদ্যালয়ের লেকচার। এই টাইপের জিনিসপত্র সেকশন 4 এ অডিওতে চলে। তো আমি কি করব? আমি এই টাইপের অডিওগুলা বেশি শোনার ট্রাই করব, যাতে আমার এই ধরনের প্রবলেম, এই কোয়েশ্চেনগুলোতে প্রবলেম হইতেছে। তো একাডেমিক যেমন আপনি যেমন একাডেমিক লেকচার, ইংলিশ লেকচারগুলো ইউটিউব থেকে শুনতে পারেন। এগুলোর মাধ্যমে শুনে ইমপ্রুভ করে আপনি এই সেকশনটাতে ভালো করতে পারবেন। এই ছিল কেস 4 এর প্রবলেম এবং সলিউশন। কেস 5 ধরেন আপনার অ্যানালাইসিস করার সময় আপনার সামনে এই ধরনের একটা কেস আসলো যে আপনার সেকশন 1 হয়েছে, সেকশন 2 হয়েছে, সেকশন 3তে আপনি কিছু ভুল করেছেন এবং বেশিরভাগ ভুল আপনি সেকশন 4 এ করেছেন। এই ধরনের একটা অ্যানালাইসিস আপনার সামনে আসলো যে আপনি আস্তে, আস্তে যখন অডিওটা হার্ড হওয়া শুরু হয়েছে তখন আপনি ভুল করা শুরু করেছেন। কারণ আমি আগেই বলেছি বেসিকে যে সেকশন 1 এ আপনি যে অডিওগুলা শুনবেন এগুলা খুবই আবি ইজি হয় এবং সেকশন 4 এ যে অডিওগুলো শোনানো হয় এগুলো আপনার কঠিন হয়। তো অডিও রেকর্ড যত কঠিন হচ্ছে মানে লিসনিং যত সেকশন আগাচ্ছে আপনি তত ভুল করতেছেন। তখন আপনি কি বুঝবেন আর কি এই অ্যানালাইসিসটা বা এই ধরনের প্রবলেম আপনার সামনে আসলে? এই কেসগুলাতে আপনি যেটা বুঝবেন, আপনার লিসনিং নিয়ে কাজ করা লাগবে। আপনার ভোকাবুলারি কম আপনার মধ্যে। আপনি ইংলিশ শুনে মানে মোটামুটি বুঝতে পারেন আর কি। তখন আপনি ইংলিশ শোনা শুরু করে দিবেন। তো এটা করলে কি হবে? আপনি আস্তে, আস্তে এই ধরনের প্রবলেমগুলো থেকে রিকভারি করবেন। এখানে যাতে সেকশন 1, সেকশন 2 হয়েছে তখন আপনার রিকভারি করার পরে সেকশন 3 এবং সেকশন 4 আপনার কারেক্ট হবে। এই ছিল কেস 5। এটা লাস্ট কেস নাম্বার 6। যদি দেখেন যে এমন হয় যে আপনার সেকশন 1 এ আপনি ভুল করেছেন, সেকশন 2 তে ভুল করেছেন, সেকশন 3 তে ভুল করেছেন, সেকশন 4 এ ভুল করেছেন। এক কথায় অধিকাংশ গুলোতেই ভুল। তো এটা দেখলে আপনি কি বুঝবেন? যে আপনার লিসনিং নিয়ে আপনার কাজ করতে হবে। ভোকাবুলারি আপনি কম জানেন। দ্বিতীয়ত, তো প্রত্যেকটা সেকশনে ভুল করার একটাই মানে দাঁড়ায় যে আপনার লিসনিং আপনি শুনে ইউজড টু না। তাই আপনাকে লিসনিং শোনা শুরু করে দিতে হবে, যাতে আপনি এই প্রবলেমটা সলভ করতে পারেন। এই ছিল কেস নাম্বার 6। আচ্ছা, টোটাল এই জিনিসগুলাকে সামারাইজ করলে কি দাঁড়ায়? টোটাল এই পুরো জিনিসটাকে সামারাইজ করলে দাঁড়ায়, প্রথমে একটা ক্যামব্রিজ বুক নিবেন, নিয়ে টানা টানা 3টা টেস্ট বিসমিল্লাহ করে দিয়ে দিবেন। দিয়ে এগুলোর উত্তর আপনি একটা খাতা বা যে কোনো জায়গায় লিখবেন। লেখার পরে আপনি ক্যামব্রিজ বইয়ের পিছনে ট্রান্সক্রিপ্ট থাকে এবং উত্তর থাকে। দোনোটার সাথে মিলিয়ে আপনি দেখবেন কেন আপনার প্রশ্ন উত্তরগুলো হয় নাই। আপনি আপনার রং কোন জিনিসটা ওইটা আইডেন্টিফাই করবেন এবং কিসে আপনি ভুল করতেছেন ওইটাও আইডেন্টিফাই করবেন। করার পরে ওই জিনিসটা আপনি সলভ করবেন। তাহলেই দেখবেন আপনার লিসনিংটা ইমপ্রুভ হয়ে যাচ্ছে। যারা ব্যান্ড 8, ব্যান্ড 9 পায় তারা এভাবেই তাদের লিসনিংটা প্র্যাকটিস করে। এছাড়া আর কোনো ওয়ে নাই লিসনিংয়ে মানে ভালো ইমপ্রুভ করার। অনেকে অনেক শর্টকাট বলে দিবে এই সেই হ্যান ত্যান। মূলত লিসনিং আপনি শুনে যদি ইংলিশ না বুঝতে পারেন, কেউ তাবিজ কলমা দিয়েও আপনাকে মানে লিসনিংয়ে ইমপ্রুভ করাইতে পারবে না। আর যে ওয়ে দেখাই দিলাম এটাই সবচেয়ে বেস্ট ওয়ে। এভাবেই আপনি আস্তে 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 আপনার লিসনিংটা ইমপ্রুভ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।
লিসনিংয়ের যদি বেসিক ভিডিও দেখতে চান আমাদের ইউটিউবের এই ভিডিওটা দেখবেন, তাহলে লিসনিংয়ের বেসিক সম্বন্ধে আপনাদের ভালো একটা আইডিয়া হয়ে যাবে। আল্লাহ হাফেজ সবাইকে।